কাদাতে অনেক লোক পারে, কিন্তু হাসাতে সব লোক পারে না। আগরতলায় মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে এভাবে বক্তব্য রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। রামনগর বিধানসভার একটি বুথে সেখানে মন কি বাতের আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানে সকলের মাঝে তিনি মন কি বাত শুনেছেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে মন কি বাত আজকের দিনে গোটা দেশের প্রত্যেকটি জায়গায় বিজেপি তার মতন করে বুথ স্তরে এই কর্মসূচিকে জোরালো করার ক্ষেত্রে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে মন কি বাতের আয়োজন করেছে। সেই আয়োজনে রামনগর বিধানসভার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই মন কি বাত আয়োজনে মন কি বাত শুনেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে সবাইকে হাসি খুশি থাকতে হবে, হাসিতে কেন থাকতে হবে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তবে তিনি এই কথাও বলেছেন সবাই কিন্তু সবাইকে হাসাতে পারে না, কিন্তু সবাই সবাইকে কাঁদাতে পারে, এই বিষয়গুলো তিনি উল্লেখ করলেন। তিনি তার বক্তব্যে বলেছেন কাঁদাতে অনেক লোক পারে, কিন্তু হাসাতে সব লোক পারে না। কেনই বলেছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের অংশবিশেষ আমরা শুনব। মানুষের চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো শেষ নাই, কিন্তু খুশিতে থাকো, হাসি দেওয়াটা যাতে অভ্যেস থাকে সেটা মানুষের সবচেয়ে বড় পুঁজি। ব্যাঠিক বলেছি? কাঁদাতে অনেক লোক পারে, হাসাতে সব লোক পারে না। আজকে এখানে যারা বসে আমরা মন কি বাত দেখছি, মন কি বাত দেখলেই হয়ে যাবে? অনেকে হয়তো বলেছে, মন্ডল প্রেসিডেন্ট বলেছে বা এমএলএ সাহেব আছে এখানে তার জন্য চলে এসছে, অনেকে আছে বুথ প্রেসিডেন্ট বলেছে তার জন্য চলে এসছে। কিন্তু চলে আসার পর এই যে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিলাম, তাতে আমার কি লাভ হলো? আমরা মনুষ্য জাতি, সর্বশ্রেষ্ঠ জীব। এই 1 ঘন্টা এখানে বসে আমি বিপ্লব দেবকে সন্তুষ্ট করার জন্য এসেছি, এমএলএ কে সন্তুষ্ট করার জন্য এসেছি? এইভাবে যদি জীবন চর্চা আমরা রাখি তো আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি না। मन की बात মাননীয় প্রধানমন্ত্রী নিজের কথা বলে না, অন্যের জীবনে কোনো কাজের মাধ্যমে কোনো উদাহরণ প্রস্তুত করেছেন, সাকসেসফুল হয়েছেন তার বিষয়ে বলে। ওখান থেকে আমাদেরকে নতুন নতুন আইডিয়া আসে। আমরা হয়তো অনেকটা কল্পনা করি না এটা, কিন্তু হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ সে এটা করছে, তাহলে আমি কেন করতে পারি না? আপনার মনের মধ্যে যদি আইডিয়াই না আসে তো আপনি জীবনে কোনো কিছু করতেই পারবেন না। কেউ যদি ভাবেন আরে আমি তো সাধারণ ঘরের একজনে মাত্র গৃহিণী, করে রান্না বান্না করি, ছেলে মেয়েকে পালি, আমি কি জীবনে কোনো কিছু করতে পারবো? এই মন কি বাত দেখার পর আপনার মনে হয় যে দেখুন যে এখানে দেখাচ্ছিল ভোপালের কিছু মহিলা একত্র হয়ে একটু ক্লিন ভোপাল তৈরি করার জন্য কি করছে আপনি দেখছেন যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতরে একটু রং দিয়ে আঁকাঝুঁকি করে সেগুলো গাছের মধ্যে লটকিয়ে দিয়েছেন। এই বোতলগুলো যদি সাইডে পড়ে থাকে পা কেটে যায়, দেখতে খারাপ লাগে। আর এগুলোকে ধুয়ে মুছে তার মধ্যে একটু আর্ট করে গাছের মধ্যে সুন্দর করে দড়ি দিয়ে টানিয়ে দিয়েছে, মানুষ এটার সঙ্গে গিয়ে ফটো তোলে। তরিকা একটু বদলে দিয়েছে। আপনারা শুনলেন সেখানে মন কি বাতের আয়োজনে তিনি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন। তার পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়ন সহ বর্তমান বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে উদ্যোগ, ভাবনা, দৃষ্টিভঙ্গি তাও তিনি এই অনুষ্ঠানে তুলে ধরেছেন। ত্রিপুরায় এই সময়ে বেশ কিছু প্রকল্পের কাজ চলছে, যে প্রকল্পের কাজগুলো নিয়ে এই সময়ে সরকারের যে সাফল্যের খতিয়ান তা তুলে ধরা হয়। রামনগর বিধানসভার বুকে কিন্তু আরো একটি বড় প্রকল্প রয়েছে, লাইট হাউস। কি বলছেন বিপ্লব কুমার দেব, আমরা একবার শুনবো।
কিন্তু প্রজেক্টটা আসার সময় ওই সময়ের এমএলএ সমুদা আমাকে বলেছে, তুমি তো আমার এদিকে কোনো কিছু করে দাও না। আমি বললাম ঠিক আছে দাদা, লাইট হাউসের প্রজেক্টটা রামনগরে দিয়ে দিতেছে। রামনগরে দিয়ে দিছি, তেনে জায়গা দেখাইছে। এটা ডুবা আসলো, রামনগরে সবাই জানা ডুবা আসলো না। এই ডুবার মধ্যে করতে গেছে, পরে পাইলিং করতে করতে দুনিয়ার টাকা গেছে নিচে। কারণ উঁচা বিল্ডিং বানানো লাগবো, নিচে তো ইয়ে দিতে পিলার পাইলিং করতে ভালো। যদি আপনি ফাউন্ডেশন না দেন তো বিল্ডিং তো ভেঙে পড়বো, গরিব তো মরবো। সেই কারণে করোনার পরে আর সেটা করতে পারে না। কন্ট্রাক্টরের ডাক দিয়ে আমি জয়সারের ডাক দিয়ে क्यों नहीं कर रहा हो? बोले साहब मेरे पास पैसा दीजिए, मेरा तो पैसा खत्म हो गया। তখন ওনাকে পয়সা হচ্ছে না, এক্সট্রা পয়সা চায় ও 50 কোটি টাকা। তো এমনিতেও দিতে পারে না ভারত সরকার উঠিয়ে দেন। সেটা কনসার্ন মিনিস্ট্রির কাছে গেছে। মিনিস্ট্রি তার একটা ওপিনিয়নের জন্য যখন বেশি টাকা ডেভিয়েশন হয়ে যায় তখন সেটা লিগ্যাল সেকশনে যেতে হয়, না হলে মানুষ উঙ্গলি তুলবে, ভাই এটার মধ্যে 50 কোটি টাকা এক্সট্রা কেন গেলে দিল। রিপোর্টে আসবে, অডিটে আসবে। তার জন্য আমি ওই দিন মন্ত্রী মনোহরলাল খট্টর সাহেব আমার খুব ক্লোজ মানুষ, ওনাকে বলেছি मनोहर जी हमारा ये तो कर दो। बोले वो तो लीगल सेक्शन में लीगल आप 20-25 करोड़ रुपए दे तो 20-25 কোটি টাকা দিয়ে দাও সারো। তারপরে লিগ্যাল সেকশন থেকে যখন আসবে ওপিনিয়ন, যেটাই টাকা তো দিতেই হবে, সে 50-এর জায়গা 30 হতে পারে, 20 হতে পারে, টাকা তো দিতেই হবে। তো আপনি দিয়ে দিন, কাজটা শুরু হোক। তো উনি আমার সামনে সবাইকে ডেকে বললেন যে ভাই বিপ্লব জি বললে তো করনাই পড়েগা। তো কে কাজ করছে? দিব্যালিয়া ঘুরলে কাজ হয়ে যাবো, লাইট হাউস তৈরি হয়ে যাবো, বাক্সলিয়া ঘুরলে তৈরি হয়ে যাবো, কোমরে মালিশ করলে আর সিপিএম মিছিল করলে আরসিসি রোড হয়ে যাবে। ও নরেন্দ্র ভাই মোদী হি করবে, অমিত শাহ হি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার হি করবে। শুনলেন কি প্রেক্ষাপটে তিনি এই বিষয়টি উত্থাপন করলেন। তার পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন সহ নানা বিষয়ে কথা বলেছেন বিপ্লব কুমার দেব ভাষণ রাখতে গিয়ে, এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও এই পর্বে ভাষণ রেখেছেন। আমরা সেই ভাষণের অংশবিশেষ শুনব। কোনোদিনই হি সাকসেসফুল হতে পারে না। তার জন্য নীতিন গডকরিকে মন্ত্রীকে বলেছি, आप त्रिपुरा में सभी रोड नए निचका आरसीसी बनाइए। উনি বলেছেন বিপ্লব ঠিকই বলছে, আরসিসি করো ভাই। আগামী দিন যেই টেন্ডার হবে ন্যাশনাল হাইওয়ে আরসিসি রোড তৈরি হবে, যেই মাত্র আরসিসি রোড তৈরি হবে তখন কমসে কম 10 থেকে 12 বছর তার মধ্যে মেইনটেনেন্সের কোনো দরকার নেই, কোনো দরকার পড়বে না। ত্রিপুরার মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে। আর কমিউনিস্ট যদি বলি, কমিউনিস্টরা করবো রোড কেন ঠিক হচ্ছে না, চলবে না, চলছে না, আন্দোলন করবে। আইন আইন কি এর মিছিল? রোড খারাপ, আপনার পুরো যে ড্রাইভারি করে তার দেখছেনি কোমর ভেঙে যাইতেছে। মানুষের মনে করে আসলে তো আমার পুরো কোমর ভেঙে যাইতে গেছে গা, বাড়ি তাইলে গরম জল দিয়ে মালিশ করন লাগে, তেল মালিশ করন লাগে। সিপিএম এর তারা তো ঠিকই কয়, চলেন চলেন আমরা লোক মিছিলে যাই, 1 টাকা দিয়ে না দিয়ে মিছিল করে। মিছিল করলে রাস্তা হইব, আরসিসি করে দিতে পারবো, জীবনও করতে পারবে না, জীবনও করতে পারবে না। এখন এমএলএ মহোদয় বলল লাইট হাউস এদিকের প্রজেক্ট, আমি থাকতেই শুনলেন, এবং সেখানে রামনগরের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও বক্তব্য রাখেন। মন কি বাতে তিনি কি বললেন আমরা শুনব। বিধানসভার পক্ষ থেকে এবং আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে আমাদের যিনি প্রধান অতিথি আজকে অনুষ্ঠানে, আমাদের মাননীয় সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন। আমি প্রথমেই রামনগর মণ্ডল এবং রামনগর বিধানসভার জনগণের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। তো আমি বলবো যে মন কি বাত অনুষ্ঠান আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতি মাসের শেষ রোববার সারা ভারতবর্ষে আমরা অধীর আগ্রহে থাকি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের যিনি নেতা আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের জন্য নতুন কি চিন্তা ভাবনা বা দেশের জন্য কি দিশা উনি আমাদের রাখেন। বিকশিত ভারতের ক্ষেত্রে উনি বিভিন্ন সময় উনি যেমন সরকারি আমাদের ব্যবস্থাপনার কথা তুলে ধরেন, আমাদের ভারতবর্ষ আগামী দিনে কি ধরনের জায়গা যাবে সেটা যেমন একটা দিশা দেখান। পাশাপাশি যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং বিকশিত ভারত ও উন্নত ভারত করার জন্য যারা নিজেদের অবদান রেখেছেন তাদের উনি মূল্যায়ন করেন, ওনার বিষয়টাকে তুলে ধরেন।
এখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, স্টেজ ডেটের কথা বলেছিলেন, আমাদের ক্ষুদিরাম বসু, বালগঙ্গাধর তিলকের মতো যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের ইতিহাস, তাদের গৌরবের কথা উনি তুলে ধরেছেন। পাশাপাশি যে নকশালদের যারা অস্ত্র হাতে নিয়ে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যুক্ত ছিল, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য পরবর্তী সময় তাদেরকে প্রধানমন্ত্রী মৎস্য যোজনার মাধ্যমে তাদেরকে সংযোজন করা এবং আত্মনির্ভর করার যে প্রচেষ্টা, এগুলি তুলে বিভিন্ন বিষয়ে উনি মন কি বাতে অনুষ্ঠান করে থাকেন। আমরা আশা রাখবো আগামী মন কি বাতেও আমরা প্রধানমন্ত্রী থেকে নতুন কিছু ভাবনা, নতুন কিছু সমস্ত দিশা বা দেশকে কোথায় নিয়ে যাবেন সেই চিন্তা ভাবনা আমরা দেখতে পারবো, শুনতে পারবো। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত না করে আবারও আমি বলবো, যিনি আমাদের আজকে প্রধান অতিথি বিপ্লব কুমার দেব, মাননীয় সাংসদ, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি আমাদের যেমন মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নয়নে কাজ করেছেন, এখন কিন্তু রাজ্যের এই সংসদে গিয়ে রাজ্যের মানুষের কথা বলেন, রাজ্যের সমস্যার কথা বলেন। আমি খুব ওনাকে ধন্যবাদ জানাই, মাননীয় বিপ্লব কুমার দেব মাননীয় সংসদকে। উনি আমাদের লাইট হাউস, আমাদের রামনগর বিধানসভার একটা প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট, এটা কোনো কারণে করোনার সময় থেকে বন্ধ হয়ে গিয়েছিল, কারণ অন্যান্য কারণে কিছুটা টেকনিক্যাল বিষয় উনি তো পার্লামেন্ট বলেছেন, উনি আমাদের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, খুব ভালো লেগেছে, একদম সঠিক কথাগুলি বলেছিলেন যে এখানে কিছু কিছু টেকনিক্যাল সমস্যা আছে, এই কারণে 6টা টিম প্রজেক্টের মধ্যে এটা দেরি হচ্ছে বা অন্যান্য যে কারণে দেরি হচ্ছে, উনি চেষ্টা করছেন যাতে এটা দ্রুত কাজ সম্পন্ন হয়। আমি সাংসদকে আশ্বস্ত করছি, আমাদের এলাকা থেকেও সার্বিক সহযোগিতা এই এলাকার মানুষ করছেন এবং পাশাপাশি কাজ শুরু হয়েছে। আপনার এবং সরকারের আরো যে চিন্তা ভাবনা, সেটা যে এই ড্রিম প্রজেক্টের সাকসেস হয়, যারা 1000 ফ্যামিলি আমাদের রামনগরে আসবেন তাদেরকে আমরা স্বাগত জানাই। আপনারা শুনলেন, সেখানে সরকারের ভাবনা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি কি বলছেন আমরা শুনব। দল মত নির্বিশেষে সবার শোনা উচিত, আর কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত, কারণ এরা তো কাজ করে না। এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওর মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পদ্ধতি। ওর কোনো ব্যক্তি, পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না, নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না, সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে না। তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত ডেইলি। শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য, ওই ব্যক্তির জন্য লাভ হবে। কারণ যেই ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয়, যে কোনো ক্ষেত্রেও, আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে, জার্নালিজমে কেউ আছে, ওকিল, প্রফেশনালস, বিজনেসম্যান, ফার্মার্স, এনিবডি। তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত, ও তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয়, তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয়। মানুষ, কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে, তার মধ্যে হয়তো বা যেতে আজকে আমার যে ফিশারির যোজনা আছে, প্রধানমন্ত্রী মৎস্য যোজনা, তার মাধ্যমে গোমলার নকশালি বেস্ট এরিয়া সবাই জানে, ওখানে একটা যে নকশালিজমে চলে গিয়েছিল সে ফিরে এসে ফিশারিজ করে আজকে সে এস্টাবলিশ হয়েছে। আর ওই গ্রামে 150টি পরিবার এখন ফিশারির সঙ্গে যুক্ত, যারা একসময় নকশালিজমে ছিল। এই নকশালিজম কারা? কমিউনিস্টই তো। এই কমিউনিস্টই তো নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয়, অন্তিম রূপ নকশালিজম। তার জন্য যেই মাত্র কেশববাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো, তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে, কন্টেম করেছে যে ভারত সরকার অন্যায় করেছে, মানবাধিকার হনন করেছে। এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে, কত সেনাবাহিনীর লোক মেরেছে, কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে, তার হিসেব নেই। এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র। তার জন্য আজকে আপনারা জিজ্ঞাসা করলেন, তার জন্য বললাম যে মন কি বাত সবার শোনা উচিত, আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত, নিজে কিছু করা উচিত। বাত সবার জীবনের প্রয়োজন আছে, কারণ তার মাধ্যমে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা
উপায় বেরিয়ে আসে, আইডিয়া চলে আসে। তো আইডিয়াই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়। আপনার যদি কোনো বিষয়ে আইডিয়াই না থাকে তো আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আপনি কল্পনা করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনাকে তার জন্য প্রসেসিং করতে হবে, দেন আপনার জীবনে সাকসেস আসবে। মন কি বাত তো একটা সাকসেসফুল মানুষ হতেও গেলে মন কি বাত দেখলে তার জীবনের নিশ্চিত পজিটিভ দিক আসবে। আপনারা শুনলেন সেখানে মন কি বাতে বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে কি বক্তব্য, তার পাশাপাশি রাজনৈতিক নিশানাও কিন্তু তিনি তার মতন করে রেখেছেন। সিপিআইএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিক নিশানায় বিপ্লব কুমার দেব আবার আক্রমণাত্মক ভূমিকায় রয়েছেন বামেদের বিরুদ্ধে। আপনারা দেখতে থাকুন PB24।